দায়ী অন্তর্বর্তী সরকার কি এই সরকারকে আরো বেশি ঋণের বোঝা দিয়ে গেছে? বাংলাদেশের ঋণ গ্রহণ করার যে বিভিন্ন তরিকা আছে সেগুলিতে কি কি পরিবর্তন আসছে আমাদের নিজেদের পরিবর্তন এবং বিশ্বের প্রবাহের পরিবর্তনের দিক থেকে। কিন্তু আপনি যদি সাধারণভাবে বলেন তো এই সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল, দায় দেনা পরিস্থিতি যেরকমভাবে পেয়েছিল তার চেয়ে আরেকটু খারাপ অবস্থাতে রেখে গেছে। এইটি হলো সত্য। এবং সেটা কি কারণে হয়েছে আমরা ব্যাখ্যা করতে পারি। সেটা হলো রাজস্ব আদায়ের কারণে, অভাবের কারণে হতে পারে, বা চলতি ব্যয়কে তারা সংকোচন করতে পারে নাই দেখে, বা এডিপির বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির কোনো সামঞ্জস্য বিধান করে নাই দেখে, এগুলি সত্য হতে পারে। কিন্তু বাস্তবতা হলো এই যে ঋণ পরিস্থিতি যেটা এই সরকার পাচ্ছে, বর্তমান বিএনপি সরকার, জোট সরকার পাবে, সেইটা অন্তর্বর্তী সরকার যে অবস্থায় পেয়েছিল তার চেয়ে আরেকটু দুর্বল এবং নাজুক অবস্থায় তারা উত্তরাধিকার সূত্রে পাচ্ছে। এটা বিবেচনায় রাখার ব্যাপার। ভবিষ্যতে নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অবশ্যই এই অন্তর্বর্তী সরকার পুরনো ঝামেলার সাথে আরো নতুন কি ঝামেলা যুক্ত করে গেছে সেটা আলোচনা করব। কিন্তু এই ক্ষেত্রে ঋণের বিষয়টা বলেন, দুইজনই বলেন, একটা আপনি অভ্যন্তরীণ ঋণ, আরেকটা হলো বৈদেশিক ঋণ। আপনি অভ্যন্তরীণ ঋণ বলেন, আপনি বৈদেশিক ঋণ বলেন। দুটো জায়গা আছে। একটা হলো যে আমাদের আমি একটু দুটোই ছোট করে বলি যে বৈদেশিক ঋণের ক্ষেত্রে যেটা হয়, এখানে দুটো জিনিস আছে। সেটা হলো যে পুরনো যেই আমরা ঋণগুলো নিয়েছি সেইটার ফেরত দেওয়ার সময় চলে এসছে। এইটা নট নেসেসারিলি ওই অন্তর্বর্তীকালীন সরকারের তাৎক্ষণিক সিদ্ধান্তের ফলাফল। দ্বিতীয় যেটা আছে বৈদেশিক ঋণের মধ্যে আর একটা, সেটা হলো যেই আমরা বাজেটারি সাপোর্টগুলো বলি, যেটা বাজেটকে চালানোর জন্য, সেইটার চাপটা কিন্তু তৈরি হবে। এটা কারণ ওইটা তাড়াতাড়ি ফেরত দিতে হয়। কারণ আপনাদের পুরনো মনে আছে যে আগে আমরা বিশ্বব্যাংক থেকে যখন 80 দশক 90 দশকে ঋণ নিয়েছি, ওইটার মানে 40 বছর ধরে ফেরত দিতে হতো। ওটা আস্তে আস্তে বাড়ছে, ওইটার ম্যাচুরিটিগুলো আসছে। আর এইটা কিন্তু তাড়াতাড়ি ফেরত দিতে হবে। এর ভিতরে IMF এর থেকে যেটুক সাপোর্ট আছে কেন্দ্রীয় ব্যাংকের জন্য সেটাও থাকবে সামনের দিনে। দ্বিতীয় আর একটা যেটা হলো সেটা যে গত অর্থ বছরে 2024-25 অর্থ বছর যেটা অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি দায়িত্বে ছিলেন, সেইখানে আমাদের যেহেতু কর আহরণ খুবই খারাপ হয়েছে, সেহেতু এইটা স্বাভাবিকভাবেই বাজেটের উপরে একটা চাপ তৈরি হয়েছে। এবং এই চাপটা তৈরি হওয়ার কারণে এইটার ঋণটা পুরোপুরিভাবেই এটা প্রায় ব্যাংকিং সেক্টরের কাছ থেকে এটা নিতে হয়েছে। ফলে সেই চাপটা অতিরিক্তভাবে কিন্তু আমাদের তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি, আমরা ভাগ করে দেখিয়েছি যে এই সময়ের ভিতরে ঋণের যে পরিমাণ বেড়েছে তার মধ্যে একটা বড় অংশ। তবে ওই সরকারকে এইটাও সত্যি যে কিছু করতে হয়েছে, সেটা হলো যে আগের সরকার অনেকগুলো পেমেন্ট ডেফার করে গিয়েছিল, ওইটাকে ফেরত দিচ্ছিলেন না সেই সময়। সেইগুলোকে তারা কিছুটা ক্লিয়ার করেছেন। এটার ভেতরে কিছু সরকারি যে ঋণের যে গ্যারান্টি আছে সেইটাও কিছুটা ওই কোম্পানিগুলোর মাধ্যমে হোক, সরকারের মাধ্যমে হোক, এটা ক্লিয়ার হয়েছে। সুতরাং একটা চাপ তৈরির যেইটা গত সরকারের একটা বড় আমি বলবো যে দুর্বলতা ছিল, সেটা হলো রাজস্ব আহরণ। এবং এই রাজস্ব আহরণ অলরেডি যেই আর্থিক সক্ষমতার খারাপ পরিস্থিতি ছিল তার উপরে আরো চাপ তৈরি করে গেছে। মুস্তাফিজ, বৈদেশিক ঋণের ক্ষেত্রে যেটা আর কি মনে রাখা দরকার সেটা হলো যে 2015 সালে বাংলাদেশ যখন নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে উন্নীত হলো, তারপর থেকে কিন্তু কনসেশনাল লোন আমাদের কমছে। এবং আমাদের যেটা নাকি তৌফিকও বললো যে আমাদের কিন্তু সুদের হার, যেটা নাকি 1% গড়ে ছিল, সেটা এখন 3-4% সুদে আমরা নিচ্ছি। এবং আমাদের আগামীতে রূপপুরের যে বড় আমরা একটা ঋণ নিয়েছি, সেটার আমাদের ঋণ পরিশোধের সময় চলে আসবে। এটা দুইটা থাকে, একটা হলো গ্রেস পিরিয়ড আর একটা হলো রিপেমেন্ট পিরিয়ড। তো গ্রেস পিরিয়ড যেটা নাকি সেখানে কেবলমাত্র আপনি সুদ দেন, আর রিপেমেন্ট পিরিয়ডে সুদ এবং আসল দুটোই দিতে হয়। সুতরাং এটা ক্রমান্বয়ে আমাদের বাড়বে। এখন আগে IMF যেভাবে হিসাব করতো সেই হিসাবে কিন্তু বাংলাদেশের GDP 30% মাত্র আমাদের ঋণ আছে বৈদেশিক, এটা খুব বেশি না, এইভাবে হিসাব করতো। এখন কিন্তু তারাও পিছিয়েছে। আসলে আমাদের মতো দেশে এটা GDP-র পার্সেন্টেজ দিয়ে না, আমার রিজার্ভ কত আছে সে রিজার্ভের কতটা আমার ঋণ পরিষেবায়, বৈদেশিক ঋণ পরিষেবায় আমার বৈদেশিক মুদ্রায় দিতে হবে। এইটাই হলো GDP-র পার্সেন্টেজ না। GDP-র পার্সেন্টেজে জাপানের 130% GDP হলো ঋণ,
আমাদের 30%, তো আমরা জাপানের থেকে বেশি ভালো অবস্থায় নাই। হ্যাঁ, সো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা যেটা সেটা হলো যে আমাদের এখন যেভাবে প্রাক্কলন করা হচ্ছে, আমাদের প্রাক্কলনটা করা হয় যে 2030 পর্যন্ত আমাদের এই এখন কত আমাদের প্রতি বছর দিতে হবে, এবং ওই পিকচারটা পুরাটা আসে না, নতুন নতুন ঋণও কিন্তু হচ্ছে, সেগুলোও কিন্তু আমাদের আনতে হবে। সুতরাং হিসাবটাও পরিষ্কার করা দরকার।